পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের 10ম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 3। সন্ধ্যাবেলা ফিরে এলো নিকোলাই। খাবার টেবিলে বসে হাসতে হাসতে গল্প করে সোফিয়া। কয়েদখানা থেকে পলাতক কমরেডকে কি করে লুকিয়ে রেখেছে। সারাক্ষণই ও স্পাইয়ের ভয়ে কাঁটা হয়েছিল। যাকে দেখে তাকেই মনে হয় স্পাই। আর কি কাণ্ডটাই করলো পলাতক কমরেডটি। মা টের পায় সোফিয়ার কথার সুরে খানিকটা গুমরের ভাব আছে। যেমন কোনো মজুর শক্ত কাজ ভালোভাবে শেষ করতে পারলে তার কথায় থাকে। এবেলা সোফিয়া পরেছে চওড়া ধূসর রঙের হালকা কাপড়। তাইতে যেন আরও লম্বা দেখাচ্ছে। চোখ দুটি হয়েছে গাঢ়তর আর চালচলনে এসেছে স্থৈর্য। খাবার পর নিকোলাই বলল বোনকে, তোমার জন্য আরেকটা কাজ রয়েছে সোফিয়া। জানো তো, কৃষকদের জন্য একটা সংবাদপত্র বার করব ঠিক করেছি আমরা। কিন্তু এই সব ধরপাকড় হয়ে যাওয়ায় ওখানকার লোকদের সঙ্গে যোগ হারিয়ে ফেলেছি। এ ব্যাপারে আমাদের একমাত্র গতি এখন পেলাগিয়া নিলভনা। উনি সেই লোককে খুঁজে পেতে পারেন যে কাগজ বিলি করবার ভার নেবে। তাই ওকে নিয়ে তোমায় একটু গাঁয়ের দিকে যেতে হবে। একটু তাড়াতাড়ি করো। সিগারেট ধরিয়ে জবাব দেয় সোফিয়া, যাব বই কি। কি বলেন পেলাগিয়া নিলভনা? নিশ্চয়ই। অনেক দূর? তা প্রায় 80 ভার্স্ট হবে। বেশ, একটু বাজানো যাক এখন। আপনার খারাপ লাগবে না তো পেলাগিয়া নিলভনা? আমার জন্য ভাববেন না। ধরে নিন আমি নেই এখানে, বলে সোফার এক কোণে গিয়ে বসল মা। ভাই আর বোন এমন ভাব করে যেন মাকে তারা খেয়ালের মধ্যেই আনছে না। কিন্তু অলক্ষ্যে নিজেদের কথাবার্তার মধ্যে ওকে তারা টেনে আনতে লাগলো। শোনো নিকোলাই, একটা গ্রিগ নিয়ে এলুম এবার। জানলাটা বন্ধ করে দাও দেখি। স্বরলিপি খুলে বাঁ হাতে সজোরে টুংটাং করে বাজাতে শুরু করে। তারে তারে সুরের জাদু জাগে। নিচু পর্দায় দীর্ঘশ্বাসের মতো চাপা সুর ঢেউ দিয়ে ওঠে। উদারার পটে ওর ডান হাতের আঙুলগুলোর ফাঁক দিয়ে যেন কতগুলি ঝলমলে সোনালি সুরের ঝাঁক ডানা ঝটপটিয়ে কলকলিয়ে উড়ে গেল। আধার আকাশে ভয় পাওয়া পাখির ঝাঁকের মতো। মায়ের অনভ্যস্ত কানে সুরের সূক্ষ্ম কারুকার্য ধরা পড়ে না। মনে হয় অর্থহীন কলরব। প্রথমটায় চুপচাপ বসে থাকে মা। সোফার একধারে পা গুটিয়ে বসে নিকোলাই। কখনো বা অর্ধমেলা চোখে তাকে দেখে, কখনো বা তাকিয়ে থাকে সোফিয়ার সোনালি চুলের তাজ পরা মুখটির
কঠিন পার্শ্বদৃশ্যের দিকে। সূর্যের কিরণ পরম অন্তরঙ্গতায় সোফিয়ার মাথা আর কাঁধের ওপর আলো ঢেলে তারপর পিয়ানোর বুকে ঝরে পড়ে ওর আঙুলগুলোর নিচে থরথর করে ওঠে। সুরের লহর উদ্বেল হয়ে ঘরখানাকে ভরে তোলে। কখন যে তার দোলায় মায়ের বুকও দুলে ওঠে সে জানতেও পারে না। কেন জানি একটা ব্যথা গুমড়ে ওঠে। কোন অতীতের আধার ঠেলে বহুদিনকার ভুলে যাওয়া অপমানটা নূতন করে কাঁচা হয়ে ওঠে। স্বামী সেদিন অনেক রাত্রিরে মাতাল হয়ে বাড়ি ফিরল। শুয়েছিল, হাত ধরে হিঁচড়ে টেনে ফেলে দিল বিছানা থেকে। তারপর ওকে একটা লাথি মেরে বলল, বেরিয়ে যা হারামজাদি এখান থেকে, দু চক্ষের বিষ তুই। মার এড়াবার জন্য 2 বছরের ছেলেটাকে তুলে ধরল সামনে ঢালের মতো করে। ভয় পেয়ে বাচ্চাটা কেঁদে উঠে ছটফট করতে লাগলো ওর হাতের মধ্যে। নগ্ন ও উষ্ণ তার দেহ। মিখাইল গর্জে উঠল, বের হ, বেরিয়ে যা। মা ছুটে গিয়ে ঢুকলো রান্নাঘরে। একটা গরম জামা কাঁধে ফেলে আর কোনো মতে শাল দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে সেই রাতের কাপড়েই খালি পায়ে বেরিয়ে এলো রাস্তায়। না এক ফোঁটা চোখের জল, না এক টুকরো নালিশ। মে মাসের রাত্রির হিমেল হাওয়া, হিমে ভেজা রাস্তার ধুলো পায়ের তলায় আর আঙুলের ফাঁকে চাপ হয়ে সেঁটে গেল। ছেলেটা কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলো কোলের মধ্যে। বুকের মধ্যে চেপে নিয়ে ভয়ের তাড়নায় রাস্তা বেয়ে ছুটে চলল মা। যেতে যেতে অস্ফুট স্বরে বাচ্চাকে ভোলাতে চেষ্টা করতে লাগলো। আ আ। ভোর হয়ে এলো। লজ্জায় ভয়ে ও মরে যেতে লাগলো, পাছে ওই বেআব্রু অবস্থায় কেউ দেখে ফেলে ওকে। জলাটার ধারে গিয়ে অ্যাসপেন গাছগুলোয় গা ঢাকা দিয়ে ভুঁইয়ের ওপর বসে রইল ও আঁধারের পানে তাকিয়ে বিস্ফারিত চোখে। বসে বসে নিজের জখমি বুক আর কাঁচা ঘুম ভাঙা ছেলেটাকে শান্ত করার জন্য গুনগুন করতে লাগলো, আ আ আ। কতক্ষণ যে অমনিভাবে বসে রইল তার ঠিক ঠিকানা নেই। কি একটা কালো পাখি নিঃশব্দে উড়ে গেল কাছ দিয়ে। সচেতন হয়ে উঠে দাঁড়ালো মা। ঠকঠকিয়ে সারা দেহ শীতে কাঁপছে। বাড়ির দিকেই পা দুটো চলতে লাগলো। সেই নিত্যিকার মারপিট আর অপমানের দিকে। শেষ করটা বাজছে। হিম নির্লিপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল সঙ্গীতের রেশ। সোফিয়া ভাইয়ের দিকে তাকায়, অনুচ্চ স্বরে জিজ্ঞাসা করে, কেমন লাগলো? ঘুম ভেঙে যেন জেগে উঠল নিকোলাই। বলল, চমৎকার, অপূর্ব। স্মৃতির রেশ মায়ের বুকে গানের মতো কেঁপে কেঁপে বেজে চলেছে।
আর একদিকে ভাবছে, দিব্যি তো আপনজনের মতো মিলেমিশে একসঙ্গে আছে মানুষ, মদ গেলে না, গালিগালাজ করে না, অহোরাত্র এক টুকরো রুটির জন্য আমাদের আলোহীন জীবনের মানুষগুলোর মতো কামড়াকামড়ি করে না। আরেকটা সিগারেট ধরায় সোফিয়া। বড় বেশি ধূমপান করে সোফিয়া, প্রায় থামেই না। বড় ভালোবাসতো এটা আমার কস্তিয়া। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আবার বাজনায় হাত দেয়। একটা অনুচ্চ ব্যথার সুর বেজে ওঠে। বলে, কি ভালোই বাসতাম ওকে বাজিয়ে শোনাতে। অদ্ভুত নরম মন ছিল ওর। সব কিছু নাড়া দিত ওর মনকে। ভরাট বুকটা ঠেলে উপচে উঠত সব সময়ে। ও নিশ্চয়ই ওর স্বামীর কথা ভাবছে, আপন মনে ভাবে মা। অথচ কেমন হাসি ফুটেছে মুখে। ও যখন ছিল কত সুখই না আমাকে এনে দিয়েছে। কি চমৎকার ভাবে বাঁচতে জানতো। সোফিয়া বলে চলে, আর কথার সঙ্গে সঙ্গে আনমনে টুংটাং সুর তোলে। দাড়িতে হাত বুলোতে বুলোতে নিকোলাই বলে, সত্যি খাঁটি সমজদার লোক ছিল। সদ্য জ্বালানো সিগারেটটা ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফিরে বলে সোফিয়া, যা হট্টগোল শুরু করেছি, আপনি নিশ্চয়ই অস্থির হয়ে উঠেছেন। মনের বিরক্তি মা গোপন করতে পারে না। বলে, বাজনা টাজনা আমি বুঝিই না, চুপচাপ বসে শুনছি আর নিজের ভাবনা ভাবছি। সোফিয়া বলে, দরকার নেই বলবেন না। আমি চাই যে আপনি বুঝুন। সঙ্গীত না বুঝে মেয়ে মানুষের উপায় নেই, বিশেষ করে দুঃখের দিনে। পিয়ানোর একেবারে মর্মস্থলে এসে আঘাত পড়ে। আচমকা চাবিগুলো ঝনঝনিয়ে ওঠে, যেন হঠাৎ দুঃসংবাদ পেয়ে আর্তনাদ করে উঠল কেউ। মর্মভেদী কান্নার স্বর। সঙ্গে সঙ্গে যেন ভয় পাওয়া কতকগুলি কচি কচি গলাও কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। পরক্ষণেই বিপুল ক্রোধে যেন গর্জন করে উঠল যন্ত্রটা। ওই শব্দ তাণ্ডবের তলায় আর সব তলিয়ে গেল। নিশ্চয়ই মস্ত এক দুর্ভাগ্যের কোনো একটা কিছু ঘটেছে, কিন্তু সেজন্য দুঃখ হয়নি, জেগে উঠেছে ক্রোধ। এরপরেই শোনা গেল কোনো বলিষ্ঠ কণ্ঠের সরল সহজ সুধাবর্ষী সঙ্গীত। সে মনকে গলিয়ে ভুলিয়ে কোথায় জানি টেনে নিয়ে যায়। মায়ের বড় ইচ্ছে হয় এদের দুটো ভালো কথা বলে। সঙ্গীতের সুরে নেশা লাগছে। মুখে আত্মপ্রত্যয়ের হাসি ফুটে ওঠে। সে পারবে দরকারি কিছু একটা করতে এই ভাই বোনের জন্য। চারদিকে চায়, কি করা যায় এখন। চুপচাপ রান্নাঘরে এসে সামোভারটা জ্বালিয়ে দেয়। এ আর কতটুকু, মন ভরে না। এদের সেবায় বড় কিছু করার জন্য মন উন্মুখ। চা ঢালতে ঢালতে বিব্রত হাসি হেসে কতকটা যেন নিজের মনটাকে উষ্ণ স্নেহে সান্ত্বনা দিয়ে বলে, জীবনের অন্ধকার দিকটার মানুষ আমরা, বোঝাতে পারি না।
কিন্তু বুঝতে পারি সবই, তাই লজ্জায় মরে যাই। রেগে উঠি নিজেদের চিন্তার ওপর। এক লহমা কি তিষ্ঠুতে দেয়? ডাইনে বাঁয়ে সামনে পিছনে সংসারের মার খাওয়া। ইচ্ছে হয় দুদণ্ড একটু শান্তিতে থাকি, কিন্তু তার কি আর জো আছে এই মনটার জ্বালায়? শুনতে শুনতে বারবার চশমা মোছে নিকোলাই। ডাগর ডাগর চোখ তুলে তাকিয়ে থাকে সোফিয়া। সিগারেটটা নিবে আসে, খেতে ভুলে যায়। ভাইয়ের দিকে অর্ধেক ফিরে পিয়ানোর সামনে সে বসে আছে তখনও। ডান হাতের সরু আঙুলগুলি আলতোভাবে মাঝে মাঝে পিয়ানোর চাবিগুলো ছুঁয়ে ছুঁয়ে যায়। মায়ের হৃদয় নিংড়ানো সরল কথাগুলোর সহজ সুরের সঙ্গে মিশে যায় তার হালকা টুংটাং। এখন একটু একটু বলতে পারি, নিজের কথাও পারি, অন্যের কথাও। এখন বুঝতে শিখেছি কিনা, তুলনাও করতে পারি। আগে পারতাম না। তুলনা করবার ছিলই বা কি? আমরা সবই তো সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। কিন্তু এখন দেখছি দুনিয়ায় আর 10 জন কেমন ভাবে থাকে। কিসের মধ্যে যে ছিলাম সেই কথাই মনে পড়ে যায়। ভাবতে মন ভারী হয়ে ওঠে। স্বর নামিয়ে বলে যায়, কে জানে ঠিক বোঝাতে পারছি কিনা। হয়তোবা এমন বলার কোনো মানেই নেই। আপনারা তো জানেন। গলার স্বরটা যেন কান্নায় থমথম করে, কিন্তু চোখ ওদের দিকে চাইতে গিয়ে হাসিতে ভরে ওঠে। বলে, কিন্তু আপনাদের যে আমার বুকের ভেতরটা খুলে না দেখালেই নয়। আমি যে সমস্ত প্রাণ দিয়ে চাইছি আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। কি করে বোঝাবো সে কথা? কোমল স্বরে নিকোলাই বলে, তা তো দেখতেই পাচ্ছি। কিছুতেই যেন আজ মন ভরছে না মায়ের। আবার বলতে থাকে, কথাটার একটা নতুন বিরাট গুরুত্ব আছে তার কাছে। নিজের জীবনের কথা বলে যায় মা। মসীলিপ্ত তিক্ত ইতিহাস। অসীম ধৈর্যে বুক বেঁধে দুঃখ কষ্ট সয়েছে দিনের পর দিন। অনবরত স্বামীর মার খেয়েছে। তবু আজ এসব কথা বলতে গিয়ে মনে কোনো রাগ দুঃখ নেই মায়ের। শুধু ঠোঁটের কোণে একটা অনুতাপের করুণ হাসি। অবাক হয়ে ভেবেছে, কত তুচ্ছ কারণ সেই মারগুলির। কোনো মতে যে নিজেকে বাঁচাতেও পারেনি, তাতেও বিস্ময় লাগছে এখন। স্তব্ধ হয়ে শোনে নিকোলাই আর সোফিয়া। অভিভূত হয়ে যায়। সামান্য মেয়ে, পশুর বাড়া দাম সে কোনো দিন কারো কাছে পায়নি। নম্র শিরে প্রাপ্য বলে সংসারের এই ব্যবহার বহুদিন গ্রহণ করেছে। কি বা তার জীবনের ইতিহাস? কিন্তু এই সামান্যের মধ্যে কি গভীর অর্থ! মনে হলো হাজার হাজার মানুষের ভাষা মুখর হয়ে উঠেছে ওর কণ্ঠে। নিতান্ত সাধারণ মামুলি জীবন, কিন্তু এমন সাধারণ মামুলি জীবন তো অসংখ্য লোকদের। তাই ওর ইতিহাস যেন একটা প্রতীক বিশেষ।
টেবিলে কনুইয়ের ভর দিয়ে হাতের তেলোয় মাথাটা রেখে নিশ্চল হয়ে চশমার ফাঁক দিয়ে চোখ মুচকে ওর দিকে তাকিয়ে আছে নিকোলাই। চেয়ারের পিঠে দেহ এলিয়ে বসে আছে সোফিয়া। থেকে থেকে দেহটা তার কেঁপে উঠছে, মাথাটা নেতিবাচকভাবে নড়ছে, মুখখানা যেন আরো রোগা আর ফ্যাকাশে দেখাচ্ছে। সিগারেট খাবার কথা মনে নেই। চোখ নিচু করে শান্ত স্বরে বলে সোফিয়া, ওহ, সেই সেবারে যখন অন্তরীণ ছিলাম একটা ছোট্ট শহরে, মনে হতো আমার মতো দুর্ভাগা আর বুঝি কেউ নেই। না ছিল কোনো কাজকর্ম, না ছিল নিজের কথা ছাড়া আর ভাববার মতো কিছু। তাই নিজের কথাই ষোলো কাহন করতুম। বাবাকে ভীষণ ভালোবাসতুম, অথচ তার সঙ্গেই হলো ঝগড়া। অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দিলে। তারপর গেলুম জেলে। এক ঘনিষ্ঠ কমরেড বিশ্বাসঘাতকতা করল। স্বামীও ধরা পড়ল। আবার জেল আর নির্বাসন। তারপর স্বামী মারা গেল। মনে হলো আমার মতো অমন দুঃখী বুঝি দুনিয়ায় নেই। কিন্তু এখন তো দেখছি আপনি একটা মাসে যা সয়েছেন, আমি সারা জীবনে তো তার 10 ভাগের 1 ভাগও সইনি। বছরের পর বছর তিলে তিলে জ্বলা, সে কি সহজ কথা? এত সইবার শক্তি মানুষ পায় কোথায় বলুন তো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে মা, অভ্যেস হয়ে যায়। চিন্তিত মুখে নিকোলাই বলে, ভাবতাম জীবনকে জানি, কিন্তু পুঁথি পড়ে নয়, আমার খণ্ডিত অভিজ্ঞতার সমষ্টি থেকে নয়। চোখের সামনে জলজ্যান্ত এমনি একখানি জীবন যখন দেখা যায়, তখন বাসরে ছোট ছোট খুঁটিনাটি ব্যাপারগুলো আরো ভয়ানক। দিনের পর দিন, বছরের পর বছর ওরা জমা হয়েই চলে। কথার পিঠে কথা জড়ো হয়। এই অন্ধকার জীবনের পুরো ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। স্মৃতির অতলে তলিয়ে যায় মা। অতীতের আবছায়া থেকে টেনে তোলে যৌবনের রুদ্ধশ্বাস দিনগুলি। প্রতিদিনকার নানা লাঞ্ছনা আর অপমান। অবশেষে একসময় চমক ভাঙে তার। বলে, দেখছেন, আমিও যেমন বকবক করেই চলেছি। এখন যে শোবার সময়, এসব কথার কি আর শেষ আছে? নিঃশব্দে বিদায় নিল ওরা। নমস্কার করতে গিয়ে নিকোলাইয়ের মাথাটা রোজকার চাইতে আজ যেন আরো একটু বেশি নুইয়ে পড়ে। করমর্দন করতে গিয়ে হাতের স্পর্শ আরো নিবিড় হয়ে ওঠে। সোফিয়া সঙ্গে সঙ্গে দৌড় পর্যন্ত এগিয়ে আসে। তারপর শুভরাত্রি জানিয়ে বিদায় নেয়। আবেগে ভরে ওঠে তার গলা। ধূসর চোখ দুটো মেলে মায়ের মুখখানার দিকে গভীর দরদে তাকিয়ে থাকে। মা নিজের দুহাতের মধ্যে সোফিয়ার হাতখানি চেপে ধরে বলে, ধন্যবাদ। 4 কয়েকদিন পরের কথা। সোফিয়া আর মা
নিকোলাইয়ের সামনে এসে দাঁড়ায়। শহুরে বস্তির মেয়েদের মতো সাদামাটা সাজ, পরনে জীর্ণ সুতির পোশাক, কাঁধে থলি আর হাতে লাঠি। এই বেশে সোফিয়াকে অনেকটা খাটো দেখাচ্ছে। পাণ্ডুর মুখখানা দেখাচ্ছে আরো গম্ভীর। বোনের হাতে গভীরভাবে চাপ দিয়ে বিদায় জানালো নিকোলাই। মা আবার দেখল ভাই বোনের সম্পর্কটা কি অনাড়ম্বর সহজ। উচ্ছ্বাস নেই, চুমু খাওয়া নেই, তবু হৃদয়ে হৃদয়ে কত অনভিব্যক্ত গভীরতা আর পরস্পরের প্রতি যত্নবোধ। আগে মা যেখানে থাকত সেখানে আদর ছিল, উচ্ছ্বাস ছিল, গদগদ মধু ঢালা কথা ছিল। আবার সঙ্গে সঙ্গে ঠিক ততখানিই ছিল ক্ষুধার্ত কুকুরের মতো হিংসা, দেশ। নীরবে পাশাপাশি পথ চলে সোফিয়া আর মা। শহরের বাইরে এসে পড়ে। মাঠের মধ্য দিয়ে চওড়া এবড়ো খেবড়ো পথ, দুধারে বুড়ো বার্চগাছের সারি। চলতে চলতে মা শুধোয়, পারবেন হাঁটতে অতটা? কি ভাবছেন কত রাস্তা ভাঙলুম সারা জীবন? ও, আমার খুব অভ্যেস আছে, সোফিয়া জবাব দেয়। সোফিয়া খুশিতে তরল হয়ে ওঠে। বিপ্লবী জীবনের কাহিনী বলে হালকা সুর লাগিয়ে, যেন ছোটবেলাকার দুষ্টুমির কথা বলছে। বারে বারে কত নতুন নামই না নিতে হয়েছে। শুধু কি তাই, পরিচয়পত্র অবধি জাল করতে হয়েছে। রকম বেরকমের বহুরূপী সেজে টিকটিকিদের চোখে ধুলো দিয়ে রাশি রাশি নিষিদ্ধ বই সব এ শহর থেকে ও শহরে পাচার করেছে। নির্বাসিত কমরেডদের পালাবার পথ করে দিয়েছে। সঙ্গে করে অন্য মুলুকে নিয়ে পৌঁছে দিয়েছে। সেবারে নিজের বাসায় বসালো এক গুপ্ত ছাপাখানা। পুলিশ তো গন্ধ পেয়েই তল্লাশি করতে হানা দিল। ওদের আসার এক মুহূর্ত আগে খবর পেয়ে বাড়ির ঝির সাজ করল। তারপর অতিথিদের চোখের সামনে টিন হাতে বেরিয়ে পড়ল সে। শীতের দিন, কনকনে ঠান্ডা, পাতলা একটা জামা গায়ে, মাথায় সুতি রুমাল বাঁধা। সেই অবস্থায় সে এক শহর পাড়ি দিল। আরেকবার ভিন শহরে গেছে কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে। সিঁড়ি বেয়ে উঠছে, দেখে দরজায় পুলিশ। খানা তল্লাশি হচ্ছে। ফেরার উপায় নেই, কি করে? গটগট করে গিয়ে নিচের তলার আরেক ফ্ল্যাটের ঘন্টা বাজালো। সব অচেনা মুখ। সুটকেস হাতে ঢুকে খুলে বলল ইতিবৃত্ত। প্রত্যয়ের সঙ্গে বলল, এখন আমি আপনাদের হাতে। ধরিয়ে দিতে চান দিন, কিন্তু জানি অমন কাজ আপনারা করবেন না। সে কি ভয় ওদের! সারা রাত্রি দু চোখের পাতা এক করল না কেউ। শুধু ওই এলো আর ওই এলো। ওই বুঝি দরজায় পুলিশের ঘা পড়ল, কিন্তু ধরিয়ে দেয়নি তারা।
পরদিন ওর এই ব্যাপার নিয়ে সে কি হাসির ধুম। আরেকবার যে টিকটিকি পিছু নিয়েছিল, সন্ন্যাসিনী সেজে এক গাড়িতে তারই পাশে বসে সফর করলো। নিজের বুদ্ধি নিয়ে কি গুমর লোকটার। ভারী নাকি চালাকি করে বুদ্ধি খাটিয়ে মেয়েটাকে ধাওয়া করেছে। চাঁদ এই গাড়িতেই যাচ্ছেন, তাতে আর ভুলভ্রান্তি নেই। সেকেন্ড ক্লাসে। প্রত্যেক স্টেশনে নেমে নেমে খোঁজে। তারপর ফিরে এসে সন্ন্যাসিনীকে বলে, না, দেখতে পেলুম না, নিশ্চয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। ওদের কি আর একদণ্ড স্বস্তি আছে? আমাদেরই মতো হন্যে হয়ে ছুটোছুটি করতে হয়। মা হাসে। গল্প শুনতে শুনতে ওর দিকে তাকিয়ে চোখ দুটি স্নেহসিক্ত হয়ে ওঠে। সুঠাম পা দুখানির হালকা ছন্দে দীঘল তনু দেহখানি কি সুন্দর চলেছে। ওর চলনে বলনে, ওর সতেজ কণ্ঠস্বরে, স্বরটা যদিও একটু মোটা, ওর ঋজু দেহটির অঙ্গ ছেয়ে কি যেন এক আত্মিক সুচিতা আর সানন্দ দুঃসাহসিকতা। অদ্ভুত তারুণ্য ওর দৃষ্টিতে। যে দিকেই তাকায় দু হাতে তারুণ্যের খুশি লুটে নেয়। দেখুন তো কি সুন্দর পাইন গাছটা। কোন একটা গাছের দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে ওঠে সোফিয়া। মা থমকে দাঁড়িয়ে দেখে, কোথায় সুন্দর গাছ? অন্যগুলোর চেয়ে লম্বাও নয়, ঝাঁকড়াও নয়। হ্যাঁ, ভালো গাছটা, মুচকি হেসে বলে মা, আর তাকিয়ে দেখে মেয়েটির রগের ওপর পাকা চুল বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। লার্ক, লার্ক! ধূসর চোখ দুটিতে কোমলতা উছলে ওঠে। স্বচ্ছ আকাশে অশরীরী সেই সঙ্গীত শোনার জন্য ওর দেহ যেন মাটি ছেড়ে ওঠে। কখনো বা চলতে চলতে দেহলতা হেলিয়ে বুনো ফুল একটা কুড়িয়ে নেয়। পাপড়িগুলি ওর হাতের মধ্যে থির থিরিয়ে কাঁপে। ও গুনগুন করে সুন্দরভাবে গান গায়, আর সরু সরু চঞ্চল আঙুলগুলি আদর করে বুলিয়ে দেয় তাদের ওপর। এইসবের জন্য মায়ের মনটাও বাঁধা পড়ে যায় এই ধূসর চোখ মেয়েটির সঙ্গে। পাশে চলতে চলতে একান্ত কাছে সরে আসে মা। চেষ্টা করে এক কদমে চলে, কিন্তু মাঝে মাঝে কেমন যেন রুক্ষ হয়ে ওঠে ওর কথাগুলো। বড় বাজে মায়ের মনে। ভাবনা হয় মিখাইলও ওকে পছন্দ করবে না। কিন্তু পরক্ষণেই আবার যে সোফিয়া সেই সোফিয়া, সেই সহজ অন্তরঙ্গ কথা। মা হেসে ওর মুখের দিকে চায়, দীর্ঘ নিঃশ্বাস পড়ে, বলে, কত তরুণ যে আপনি। সে কি ৩২ বছর বয়স হলো জানেন? চেঁচিয়ে ওঠে সোফিয়া। মা হেসে বলে, বয়সের কথা বলছি না, চেহারার দিক থেকে আর একটু বেশি বললেও আপত্তি করতাম না। কিন্তু যতই আপনার কথা শুনি, আপনার চোখের দিকে চাই, ততই অবাক হয়ে যাই আমি। ঠিক যেন কুমারী। জীবনে আপনার কত না বিপদ, কত না দুঃখ সইতে হয়, অথচ প্রাণখানাকে হাসি দিয়ে মুড়ে রেখেছেন। দুঃখ, কষ্ট টেরই পায় না ওসব।
বরং এর চেয়ে ভালো জীবনের কথা ভাবতে পারি না। দূর ছাই, এবারে কিন্তু নাম ধরে ডাকবো। পেলাগিয়া নামটা আপনাকে ঠিক মানায় না। আপনাকে ডাকবো নীলভনা বলে। কি যেন ভাবতে ভাবতে জবাব দেয় মা, বেশ তো, যা ভালো লাগে তাই বলবেন। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আপনাকে, আপনার কথা শুনি আর ভাবি। আপনি মানুষের মন কেড়ে নেবার জাদু জানেন। বড় ভালো লাগে আমার দেখে। আপনার কাছে মন আপনিই খুলে যায়। লজ্জা ভয় থাকে না। কি মনে হয় আমার জানেন? জয় আপনাদের হবেই। অকল্যাণের বিরুদ্ধে লড়ছেন আপনারা, চরম জয় আপনাদেরই হবে। হবেই তো। আমরা যে মেহনতি জনতার সঙ্গে হাত মিলিয়েছি। বিশ্বাসের সঙ্গে উচ্চস্বরে বলে ওঠে সোফিয়া। কি শক্তি লুকিয়ে আছে ওদের মধ্যে! ওরা সব পারে। ওদের সঙ্গে হাত মিললেই অসাধ্য সাধন করা যায়। শুধু মনটার বিকাশের সম্ভাবনা পায় না ওরা, সেটা জাগিয়ে দিতে হবে। সোফিয়ার কথা শুনে মায়ের মনে এক বিচিত্র অনুভূতি জাগে। সোফিয়ার জন্য বড় দুঃখ হয় মায়ের। তবে সেই দুঃখের মধ্যে জ্বালা নেই, তিক্ততা নেই। মায়ের ইচ্ছে হয় সোফিয়া অন্য কথা বলুক, আরো সহজ কথা। এত মেহনত যে করছেন, তার কি পুরস্কার পাবেন বলুন তো? বিষণ্ণ মৃদু সুরে শুধল মা। পুরস্কার সে তো পেয়ে গেছি, জবাব দেয় সোফিয়া। মায়ের মনে হয় সোফিয়ার কথায় যেন একটা গর্ব ফুটে উঠেছে। জীবনের একটা পথ খুঁজে পেয়েছি। সমস্ত প্রাণ মন ঢেলে দিয়ে আমরা বাঁচতে শিখেছি, জীবনকে উপভোগ করতে শিখেছি। এর বড় আর কি পুরস্কার আছে? ওর দিকে এক পলক তাকিয়েই মার মাথাটা নুয়ে আসে। আবার ভাবনা হয়, মিখাইলোর ভালো লাগবে না ওকে। খুব তাড়াতাড়ি হেঁটে চলেছে ওরা। চলার মধ্যে তড়া আনলেও তাড়া নেই। মিঠে হাওয়ায় বুক ভরে উঠছে। মায়ের মনে হয় যেন তীর্থ করতে চলেছে। ছোটবেলার কথা মনে পড়ে। দূর গাঁয়ে ছিল এক আশ্রম। ছুটি ছাটার দিনে সেখানকার গির্জায় যেত উপাসনা করতে। সেখানে ছিল একটি আইকন। আশ্চর্য সব কাহিনী প্রচলিত ছিল সেই আইকনটি সম্পর্কে। কি আনন্দ যে হতো যাবার সময়! সেদিনের সেই আনন্দ আজ আবার যেন ফিরে এসেছে। কখনো নতুন নতুন গান গায় সোফিয়া, নিচু গলায় মিঠে সুরে। খোলা আকাশের গান বা প্রেমের গান, নয়তোবা কবিতা আবৃত্তি করে। মাঠ, প্রান্তর, বন, অরণ্যের কবিতা, ভলগা নদীর কবিতা। তন্ময় হয়ে যায় মা, হাসে। ছন্দের সুরে ডুবে গিয়ে তালে তালে অজান্তে শুধু মাথাটি দোলে। সমস্ত অন্তরলোক ছেয়ে কি উষ্ণতা, কি প্রশান্তি, কি গভীরতার সুর! যেন এক পুরনো ছোট বাগানে গ্রীষ্মের সন্ধ্যা। 5। তৃতীয় দিনে ওরা পৌঁছলো এসে গন্তব্যস্থানে। মাঠে কাজ করছিল একজন কৃষক। আলকাতরার কারখানার রাস্তাটা মা তাকে ডেকে শুধিয়ে নিল।
খাড়া নেমে গেছে একটা বুনো পথ। গাছের মোটা মোটা শেকড়গুলো সিঁড়ির মতো হয়ে আছে। পথের শেষে একটি গোলাকার খোলা জায়গা। কয়লার গুঁড়ো, কাঠের টুকরো ছড়ানো আর আলকাতরা ঢালা। অস্বস্তি ভরা দৃষ্টিতে চারদিকে তাকিয়ে মা বলে, এই যে এসে গেছি আমরা। একধারে ডালপালা দিয়ে তৈরি একটা চালা ঘর। মাটিতে খুঁটি পুঁতে তার উপরে খানকয় তক্তা ফেলে তৈরি হয়েছে টেবিল। খেতে বসেছে রিবিন, ইয়েফিম আর দুটি ছোকরা। রিবিনের সারা গা কালো, জামাটার বুক আগাগোড়া খোলা। রিবিনই প্রথম দেখতে পেল ওদের। চোখে হাতের আড়াল করে তাকিয়ে নিঃশব্দে বসে রইল। দূর থেকে বলে উঠল মা, শুভ দিন মিখাইলো ভাই। ধীরে ধীরে এগিয়ে আসে রিবিন। কাছে এসে চিনতে পেরে একটু হেসে থমকে দাঁড়ায়। কালো হাতটা দিয়ে দাড়িতে বুলিয়ে দেয়। কাছে এসে মা বলে, এই তীর্থে যাচ্ছিলাম, ভাবলাম পথেই তো পড়বে, তোমার সঙ্গে দেখাটা করে যাই। এই আমার বন্ধু আন্না। চট করে এমন বুদ্ধিমানের মতো কথা বলতে পেরেছে বলে মার বুকখানা ফুলে ওঠে। আর চোখে তাকায় সোফিয়ার থমথমে মুখের দিকে। রিবিন শুকনো হাসি হেসে মায়ের সঙ্গে করমর্দন করে আর সোফিয়ার দিকে নমস্কার করে বলে, মিথ্যে কথা, এটা শহর নয়। সব আমাদেরই লোক গো, মিথ্যে কথার দরকার নেই। ইয়েফিম টেবিলে বসে। তীর্থযাত্রীদের দিকে তাকিয়ে গুনগুন করে কি জানি বলল বন্ধুদের। তারপর ওরা কাছে আসতেই নিঃশব্দে উঠে দাঁড়িয়ে নমস্কার করল। ছোকরা দুজন যেমন ছিল তেমনিই বসে রইল, যেন দেখতেই পায়নি অতিথিদের। রিবিন বলে মায়ের কাঁধে আলতো একটু চাপড় মেরে, দিব্যি সন্ন্যাসী হয়ে আছি আমরা। কালে ভদ্রেও কেউ আসে না এখানে। মালিকও নেই, তার বউ হাসপাতালে। আমি একরকম হর্তাকর্তা এখন। বসো বসো। খিদে টিদে নিশ্চয়ই পেয়েছে। যা তোরে ইয়েফিম, দুধ নিয়ে আয়। ইয়েফিম আস্তে আস্তে চলে যায় চালার দিকে। অতিথিরা পিঠ থেকে ঝোলাঝুলি নামায়। ছোকরাদের মধ্যে একজন উঠে সাহায্য করে ওদের। রোগা লম্বা চেহারা। আরেকজন তার চওড়া কাঁধ, লোমশ বপুটি নিয়ে বসেই থাকে কনুই দুটি টেবিলে ঠেকিয়ে। চিন্তিতভাবে ওদের নিরীক্ষণ করে, মাথা চুলকোয় আর গুনগুনিয়ে কি একটা সুর ভাঁজে। আলকাতরার কড়া ঝাঁঝ আর পচা পাতার গন্ধে মিলে বাতাস যেন গুলিয়ে উঠেছে। মাথা ঘোরে। লম্বা ছেলেটিকে দেখিয়ে রিবিন বলে, ওর নাম হচ্ছে ইয়াকভ। আর ওই যে বসে আছে, ওর নাম ইগনাত। তারপর তোমার ছেলের খবর কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দেয় মা, সে তো জেলে। আবার? চিৎকার করে ওঠে রিবিন। জেলটা দেখছি ওর ভারী মিঠে লেগে গেছে। ইগনাতের গান থেমে যায়। মায়ের হাত থেকে লাঠিটা নিয়ে ইয়াকভ বলে, বসো। সে কি, দাঁড়িয়ে কেন? বসুন বসুন, রিবিন বলে সোফিয়াকে। সোফিয়া নীরবে একটা গুঁড়ির ওপর বসে পড়ে নিবিষ্ট চিত্তে রিবিনকে নিরীক্ষণ করে।
রিবিন মায়ের মুখোমুখি বসে। শুধোয়, কবে ধরা পড়ল? কি যে কপাল নিয়ে এসেছিলে নীলভনা। তাতে আর কি হয়েছে, জবাব দেয় মা। গা সওয়া হয়ে গেছে, কি বলো? তা নয়, কিন্তু দেখছি তাছাড়া তো উপায় নেই। বলো দেখি এবারে, শুনি। এক মগ দুধ নিয়ে আসে ইয়েফিম। টেবিলের ওপর থেকে একটা পেয়ালা নিয়ে একটু ধুয়ে দুধ ঢেলে এগিয়ে দেয় সোফিয়াকে। কান থাকে মায়ের দিকে। অতি সন্তর্পণে কাজ করে, যেন এতটুকু শব্দ না হয়। মা কাহিনী শেষ করে। কারও মুখে কথা নেই, কেউ কারো দিকে তাকায় না। ইগনাত তেমনিভাবে বসে বসে আঙুলের ডগা দিয়ে টেবিলের উপর হিজিবিজি এঁকে চলে। রিবিনের কাঁধে হাত রেখে তার পেছনে দাঁড়িয়ে ইয়েফিম। ইয়াকভ একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, হাত দুটো আড় করে বুকের ওপর রাখা, মাথাটা নিচু। সোফিয়া বসে বসে ভুরু নামিয়ে সকলের মুখ নিরীক্ষণ করে। ক্ষুব্ধ স্বরে বিষণ্ণভাবে রিবিন বলে টেনে টেনে, হুম, একেবারে খোলাখুলি। তিক্ত হাসি হেসে ইয়েফিম বলে, আমরা যদি এত খোলাখুলি এরকম একটা ব্যাপার করি, তাহলে মুজিকরা তো আমাদের মেরে শেষই করে ফেলবে। ঘাড় নেড়ে সায় দিয়ে ইগনাত বলে, তাতে কোনো সন্দেহ নেই। আমি ভাবছি বরং কারখানায় কাজ নিয়ে চলে যাব। অনেক ভালো জায়গা সেটা। রিবিন জিজ্ঞাসা করে, তাহলে বিচার হবে পাভেলের? কি সাজা হবে শুনেছ? শান্তভাবে জবাব দেয় মা, হয় ঘানিটানা, নয় সাইবেরিয়া, চিরজীবনের মতো নির্বাসন। তিনজনের চোখ একসঙ্গে মায়ের মুখের ওপর পড়ে। রিবিন মাথা নিচু করে ধীরে ধীরে জিজ্ঞাসা করে, পাভেল কি জানতো এ কাজের পরিণাম কি? জানতো বই কি, জোরের সঙ্গে বলে সোফিয়া। সবাই স্তব্ধ, নিথর। সমস্ত চিন্তা যেন জমাট বেঁধে গেছে একই ভাবনায়। তারপর আবার বলে চলে রিবিন, চোখে মুখে গাম্ভীর্যে ভরা এক কঠোর মর্যাদার অভিব্যক্তি। আমিও তো তাই মনে করি। জেনে শুনেই সে গেছে। অন্ধকারে ঝাঁপ দেবার ছেলে নয়। ছ্যাবলামি করে না সে। ও মানুষই আলাদা। শুনছিস রে ছোড়ারা? জেনে শুনেই গেছে যে হয় বেয়োনেটের খোঁচা দেবে, নয় দেবে ঠেলে সাইবেরিয়ায়। তবু এগিয়ে গেল। ওর মা পথ আগলে শুয়ে পড়লেও তাকে ডিঙিয়ে চলে যেত, তাই না গো নীলভনা? তা যেত। চমকে উঠে মা বলে। বুক ভেঙে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। চারদিকে চায়। সোফিয়া ওর হাতের ওপর আস্তে আস্তে হাত বুলোয় আর তীক্ষ্ণ দৃষ্টিতে ভুরু কুঁচকে চায় রিবিনের দিকে। কালো চোখ দুটি দিয়ে ওদের দিকে তাকিয়ে শান্তভাবে বলে রিবিন, মানুষের মতো মানুষ একটা। আবার সবাই চুপ করে থাকে। সূর্যকিরণের সরু সরু ফালিগুলো সিল্কের ফিতের মতো বায়ুমণ্ডলে দোলে। কোথায় যেন একটা কাক ডেকে উঠল।
পয়লা মের স্মৃতি মাকে বিচলিত করে তোলে। পাভেল আন্দ্রেয়ের জন্য মন আকুল হয়ে ওঠে। ছোট্ট ফাঁকা জায়গাটুকুতে খালি আলকাতরা টিন আর গাছের উপড়নো গুঁড়ি পড়ে আছে চারদিকে। ওক আর বাট গাছের ঘন বেষ্টনী, ডালগুলো নিশ্চল। ঘন উষ্ণ ছায়া পড়েছে মাটির ওপরে। হঠাৎ ইয়াকভ লাফিয়ে একধারে সরে যায়। মাথাটাকে ঝাঁকানি দিয়ে শুকনো গলায় উচ্চস্বরে বলে, এমন সব মানুষের বিরুদ্ধে ঠেলে দেবে নাকি আমাদের? তবে কোথায় আছো হে সোনার চাঁদ? আমাদের শিল, আমাদের নোড়া দিয়েই আমাদের দাঁতের গোড়া ভাঙে ওরা। ওই হলো ওদের কায়দা। বেজার মুখে বলে রিবিন। কি হলো তাতে? তবুও সৈন্যদলে যাবই, জেদের সুরে বিষণ্ণভাবে বলে ইয়েফিম। ইগনাত চটে ওঠে। কে তোকে আটকাচ্ছে? যা না তুই। তারপর ইয়েফিমের চোখে চোখ রেখে হেসে বলে, কিন্তু দেখিস, গুলি টুলি যদি করিস আমায় কখনো, হাত পা খোঁড়া করে ছেড়ে দিস নে, মাথার খুলিটা উড়িয়ে দিস। ইয়েফিম তীক্ষ্ণভাবে জবাব দেয়, মেলায় বকবক শুনেছি, আর নয়। তাদের দেখে শান্তভাবে হাত তুলে রিবিন বলে, থামরে বাপু তোরা। তারপর মায়ের দিকে দেখিয়ে বলে, দেখছিস ওকে? এর ছেলে বোধহয় সাবার। মায়ের বুক মোচড় দিয়ে ওঠে। মৃদু স্বরে বলে, ওসব কেন বলছো? গম্ভীরভাবে জবাব দেয় রিবিন, বলতে হয় বই কি, যাতে অমনি অমনি তোমার চুলে অমন পাক না ধরে। দেখ রে ছোড়ারা, দেখ, ছেলেকে মারলেও মাকে মারতে পারেনি। হাঁ গা, এনেছো কাগজপত্র? মা তাকায় রিবিনের দিকে, একটু থেমে বলে, এনেছি। টেবিলে একটা কিল মেরে বলে ওঠে রিবিন, দেখি। তোমায় দেখেই বুঝেছি, নইলে এখানে কি করতে আর আসা? দেখলি তো তোরা, ছেলেকে নিয়ে গেছে, মা এসে তার ঠাঁই নিয়েছে। কেমন? বদ্ধ মুষ্টি আস্ফালন করে রাগে, অশ্লীল গাল দেয়। ওর চিৎকারে ভয় পেয়ে যায় মা। ওর মুখের দিকে গভীরভাবে চায়। চেহারাটা খুব বদলে গেছে, অনেকটা রোগা হয়ে গেছে। উস্কো খুস্কো দাড়ি, তার নিচে অনুভব করা যায় চোয়ালের হাড়গুলো। চোখের নীলাভ সাদা মণির ওপর ভেসে আছে সূক্ষ্ম সূক্ষ্ম লাল শিরা, যেন কতকাল ঘুমোয়নি। নাকটা শিকারিবাজের ঠোঁটের মতো। জামার কলারটা এককালে বোধহয় লাল ছিল, এখন আলকাতরা লেগে লেগে সে রং ঢেকে গেছে। বোতাম খোলা জামাটার, গলার শুষ্ক হাড়গুলো বেরিয়ে আছে হাঁ করে। বুকে একরাশ মোটা মোটা কালো লোমের জঙ্গল। সমস্ত চেহারাটায় একটা অদ্ভুত বিষণ্ণ গাম্ভীর্য। দেখলে কেমন যেন লাগে। লাল ভাঁটার মতো চোখ দুটো রাগে ধকধক করে জ্বলছে। কালো মুখখানাও তার আঁচে জ্বলছে। সোফিয়া চুপচাপ ফ্যাকাশে মুখে বসে বসে মানুষগুলোকে দেখছে এক দৃষ্টে। ইগনাত মাথা ঝাঁকায় চোখ কুঁচকে।
ইয়াকব চালাঘরটার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিগুলো থেকে রাগের মাথায় খুঁটে খুঁটে ছাল তুলতে থাকে। ইয়েফিম মায়ের পেছন দিকে টেবিলটার ধারে ধারে পায়চারি করে। রিবিন আবার বলতে আরম্ভ করে, এই তো সেদিন জেলার কর্তা আমায় ডেকে বললে, পাজি, নচ্ছাড়, কি বলেছিস তুই পাদ্রী সাহেবকে? আমি বললাম, গালমন্দ করেন কেন? মাথার ঘাম পায়ে ফেলে গতর খাটিয়ে খাই, কারো পাকা ধানে মইও দিতে যাই না। ওরে বাবা! তারপর কি? চেঁচিয়ে উঠে কর্তা মারল এক রদ্দা আমার মুখে। তারপর 3 দিন আমায় আটকে রেখে দিলে জেলে। শালারা আমাদের মতো ছোট লোকের সঙ্গে এমনি ব্যবহার করে। শালা বুড়ো শয়তান! রোশনা, তোকে দেখাবো। ছাড়বো ভেবেছিস? আমি না পারি আর কেউ এর শোধ তুলবে। তোকে না পারলে তোর ছেলেপিলেদের সিধে করবে। শালারা! শালাদের হাত নয় তো লোহার থাবা, আর তাই দিয়ে আমাদের বুকগুলোকে চষে চষে তার মধ্যে ঘেন্নার বীজ বুনে দিয়েছে। শয়তান! ওদের ওপর মায়া দয়া এক বিন্দুও না। ভেতরে রাগ যেন টকবক করে ফুটছে, লাল টকটক করছে। গলার স্বরে মা ভয় পেয়ে যায়। রিবিন বলে চলে, একটু শান্ত আগের থেকে। আসলে কি ব্যাপার হয়েছিল জানো? একদিন দেখি সাধারণ সভার পর পাদ্রী সাহেব কৃষকদের সঙ্গে বসে বলছে, আমরা চাষাভুষোরা যেন সব ভেড়ার পাল, ওনাদের রাখাল না হলে আমাদের চলে না। পিত্তি জ্বলে গেল। হেসে একটু ঠাট্টা করে বললাম, শেয়ালকে পশু পাখিদের সর্দার করে দাও, পাখপাখালি আর উড়বে না, উড়বে শুধু তাদের পালকগুলো। আর চোখে আমার দিকে চেয়ে এক লম্বা বক্তৃতা শুনিয়ে দিলে। মানুষকে তো ধৈর্য ধরতেই হবে। ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করো, তিনি যেন ধৈর্য শক্তি যোগান। আমি বললাম, তা গরিবেরা ধন্না দিতে কি আর কসুর করে? কিন্তু গরিবের কথা শোনবার সময় কই দেব তার? পাদ্রী সাহেব আমাকে শুধোলে, তা কি প্রার্থনা করো শুনি? আমি বললাম, করি। আমরা মুখ্য গরিবরা আর কি বলবো ঠাকুর? বলি, দেবতা, পাথর খেয়ে খিদেটাকে চাপান দিয়ে যেন ভদ্রলোকদের জন্য খেটে খেটে মুখে রক্ত তুলতে পারি ঠাকুর। শেষ করতে দিলে না বেটা আমায়। হঠাৎ সোফিয়ার দিকে ফিরে রিবিন জিজ্ঞাসা করে, আপনি ভদ্রলোক? হঠাৎ প্রশ্নে চমকে উঠে তাড়াতাড়ি সোফিয়া জিজ্ঞেস করে, কেন? তিক্ত হাসি হেসে বলে রিবিন, কেন? আমার চোখে ধুলো দিতে পারবেন না। সুতির রুমাল মাথায় বেঁধেছেন, ভাবছেন ওই দিয়ে ভদ্রলোকের পাপ ঢাকা পড়বে। আমরা মানুষকে যে কোনো সাজেই চিনতে পারি। টেবিলের ওপর কি একটু পড়ে গিয়েছিল, তাতে আপনার কনুইটা গিয়ে লাগতেই অমন মুখ ভ্যাংচালেন কেন শুনি? তাছাড়া মেহনতি মানুষের পিঠের শিরদাঁড়া অমন সোজা নয়। তার ঠাট্টা আর কথায় পাছে সোফিয়ার মনে লাগে, সেই জন্য মা তাড়াতাড়ি বলে ওঠে, আমার বন্ধু মানুষ গো, আমার বন্ধু। অমন মানুষ হয় না।
আমাদের লড়াইয়ে খেটে খেটে মানুষটার চুল পেকে গেল। অমন করে বলো না তুমি। দীর্ঘ নিঃশ্বাস পড়ে রিবিনের। কেন? কি বলেছি? কড়া কথা বলেছি নাকি কিছু? তাকে দেখে শুকনোভাবে সোফিয়া বলে, আমাকে কিছু বলতে চাইছিলেন বোধহয়। আমি? ও হ্যাঁ হ্যাঁ, এই তো সেদিন ইয়াকভের খুড়তুতো ভাই এসেছে। যক্ষ্মা হয়েছে ছেলেটার। ডাকবো তাকে? তা ডাকুন, সোফিয়া বলে। রিবিন চোখ কুঁচকে সোফিয়াকে একবার দেখে নিল। তারপর ইয়েফিমের দিকে ফিরে গলা নাবিয়ে বলল, যা তো, বলে আয় ওকে সন্ধ্যাবেলায় যেন আসে। ইয়েফিম কোনো দিকে চাইল না, কারো সঙ্গে একটি কথা কইল না। টুপিটা মাথায় চড়িয়ে শটান বনের পথে উধাও হয়ে গেল। রিবিন সেই দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে চাপা গলায় বলল, ভারী মুশকিলে পড়েছে ছোঁড়া। ওর আর ইয়াকভের ডাক পড়েছে। সেপাই হতে হবে। তা ইয়াকভ সোজা বলে দিয়েছে, নেহি যায়েঙ্গে। ইয়েফিমেরও ইচ্ছে নেই, কিন্তু যাবে। ও ভাবছে সৈন্যদের মধ্যে গিয়ে আন্দোলন চালাবে। কিন্তু বাপু হে, মাথা ঠুকে ঠুকে কি আর পাথরের দেয়াল ভাঙা যায়? বেয়োনেট হাতে ওরা মার্চ করবে। ভারী ফ্যাসাদে পড়েছে ছোঁড়া। আর এই হতভাগা ইগনাত ওই কথা নিয়ে দিন রাত্রির ওর পেছনে লেগে আছে। কেন রে বাপু? গোমরা মুখে রিবিনের দিকে না তাকিয়ে ইগনাত বলে, দরকারটা কি শুনি? দেখো না দুদিনে কেমন গুরুমারা ওস্তাদ হয় ও। দু হাতে মানুষ মারবে। চিন্তিতভাবে বলে রিবিন, ওসব আমি বিশ্বাস করি না। অবশ্যই না গেলেই ভালো করতো। লুকিয়ে থাকলে এত বড় দেশটায় কে বা কার খোঁজ রাখে? কোনো মতে একটা জাল পাসপোর্ট জোগাড় করা, তারপর এ গাঁয় সে গাঁয় ঘুরে বেড়াও। লাঠিটা পায়ে ঠুকতে ঠুকতে ইগনাত বলে, আমি তো তাই করব। ভিড়েছি যখন একবার, থামাটামা বুঝি নে। কদম কদম বাড়ায়ে যা। কথাবার্তা থেমে যায়। বোলতা আর মৌমাছিরা দলে দলে ঘুরে ঘুরে উড়ে বেড়ায়। তাদের গুঞ্জনে আকাশ ভরে ওঠে। নিস্তব্ধতা তাতে আরো বেশি করে মনের ওপরে চেপে বসে। পাখিরা কলকলিয়ে ওঠে। মাঠের ওপার থেকে ভেসে আসে কি এক গানের সুর। খানিকক্ষণ চুপ করে থেকে রিবিন বলে, বেলা হলো, তোমরাও একটু গা গতরে এলিয়ে নাও। চালার মধ্যে কাঠ পাতা আছে। যা তোরে ইয়াকভ, শুকনো পাতা কিছু নিয়ে আয় কুড়িয়ে। বই কি এনেছ? দাও তো মা। মা আর সোফিয়া তাদের ঝোলাঝুলি খুলতে বসে। বইগুলির ওপর ঝুঁকে পড়ে রিবিন। খুশিতে বলে, পড়েছ কি? এ যে পাহাড় নিয়ে এসেছ। অনেক দিন থেকেই তাহলে এসব কম্ম হচ্ছে, হ্যাঁ? কি নাম আপনার? শুধোয় সোফিয়াকে। জবাব দেয় সোফিয়া, নাম আন্না ইভানোভনা। তা বছর 12 ধরে করছি। কেন বলুন তো?
না, অমনি। শ্রীঘর দর্শন হয়েছে তাহলে? হুম। মা একটু তিরস্কারের সুরে বলে, দেখছো তো, তুমি তো ওকে কড়া কড়া কথা বলছিলে। চুপ করে থেকে একটা বইয়ের বান্ডিল তুলে নেয় রিবিন। তারপর দাঁত বের করে হেসে বলে, রাগটা করবেন না, বড় লোক ছোট লোক, তেলে আর জলে, বুঝলেন কি না? মিশ খায় না। সোফিয়া মৃদু হেসে আপত্তি তোলে, আমি বড়লোক টড়লোক নই, আমি স্রেফ মানুষ। তা হবে, রিবিন বলে, শুনেছি কুকুররা নাকি আগে নেকড়ে ছিল। যাই, এগুলোকে চাপাচুপি দিয়ে রেখে আসি। ইগনাত আর ইয়াকব হাত বাড়িয়ে এগিয়ে আসে। দাও না দেখে একটু, ইগনাত বলে। সবই কি একরকম নাকি? সোফিয়াকে জিজ্ঞাসা করে রিবিন। না, কয়েক রকম আছে, খবরের কাগজও আছে। সত্যি? ইয়াকব, ইগনাত আর রিবিন চালার দিকে তাড়াতাড়ি গেল। মা চিন্তিতভাবে ওদের দিকে চেয়ে থাকে। তারপর চুপি চুপি বলে, মানুষটা আগুন হয়ে রয়েছে। সোফিয়া মৃদুস্বরে বলে, সত্যি আগুন। অমন একখানা মুখ কখনো দেখিনি আমি, যেন শহীদ। চলুন আমরাও যাই ভেতরে, ওদের দেখব আমি। লোকটার কথাবার্তা অমনি, মাজা ঘষা নেই। দুঃখিত হবেন না আপনি, মা কোমলভাবে বলে। সোফিয়া মুচকি হাসে। সত্যি কি ভালো মানুষ আপনি, নীলবনা। দরজার কাছে এসে দেখে হাঁটুর ওপর খোলা কাগজের ওপর ঝুঁকে আছে ইগনাত। চকিতে একবার শুধু চোখ তুলে তাকিয়ে কোঁকড়া চুলে আঙুল গুঁজে আবার মাথা নুইয়ে দিল সে। চালের ফাঁকে যে রোদের ফালিটুকু এসেছে, তাতে একটা কাগজ তুলে ধরে বিড়বিড় করে পড়ছে রিবিন। আর ইয়াকভও খাটের ওপর বুক চেপে পড়ছে। মা এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ে। তার কাঁধ জড়িয়ে সোফিয়া নিরীক্ষণ করে মানুষগুলোকে। চোখ না তুলেই আস্তে আস্তে ইয়াকভ বলে, আমাদের চাষাভূষদের এরা গাল দিয়েছে, দেখেছ? রিবিন ফিরে ওর দিকে চেয়ে হেসে বলে, ভালোবেসে দিচ্ছে যে। গভীর একটা নিঃশ্বাস টেনে মাথা তোলে ইগনাত। চোখ বুজে বলে, কি লিখেছে দেখো, কিষানেরা আর মানুষ নেই। সরল মুখখানা আঁধার হয়ে ওঠে, যেন আঘাত পেয়েছে। বলে, এসো না, আমার গায়ের চামড়াটায় সেঁধো না দেখি একবার, দেখি কোথায় থাকে ভদ্রলোকি পালিশ। মা বলে সোফিয়াকে, বড্ড ক্লান্ত লাগছে। উহ, কি কড়া গন্ধ, মাথা ঘুরছে, একটু শোবো আমি। আপনি? না, আমি ঠিক আছি। লম্বা হয়ে শুয়ে পড়ে মা, ঝিমোয়। সোফিয়া বসে থাকে পাশে, তাকিয়ে থাকে বইয়ে ডোবা মানুষগুলোর দিকে, আর মাঝে মাঝে হাত নেড়ে মায়ের মুখের কাছ থেকে মৌমাছি আর বোলতা তাড়ায়। আধ বোজা চোখ দিয়ে দেখে মা। বড় ভালো লাগে এই যত্নটুকু। রিবিন কাছে এসে মোটা গলায় ফিসফিস করে বলে, ঘুমিয়েছে? হ্যাঁ।
মায়ের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে রিবিন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে কোমল স্বরে, এই রাস্তায় এসে ছেলের কাজ মা নিজের হাতে তুলে নিয়েছে, এই বোধহয় প্রথম। সোফিয়া বলে, চুপ চুপ, ঘুম ভেঙে যাবে, চলুন বাইরে যাই। হ্যাঁ, কাজে যেতে হবে যে, আপনার সঙ্গে কথাও আছে। না, এখন না, সেই সন্ধেবেলা, তখন হবে। চল রে তোরা। চলে গেল তিনজনে। সোফিয়া রয়ে গেল চালার কাছে। আরামের নিঃশ্বাস ফেলে মা। বাঁচলাম, ওদের ভাব হয়ে গেছে। বুনো গাছপালা আর আলকাতরার গন্ধ শুঁকতে শুঁকতে ঘুমিয়ে পড়ে শান্তভাবে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল 10ম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।